আজকের ক্লাসে আমরা লর্ড বায়রনের পোয়েম অল ফর লাভ এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। আমরা অলরেডি এই পোয়েমটার উপর একটা ক্লাস করেছি এবং আমরা এই পোয়েমটার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করেছি। আজকে আমরা টেক্সটটাকে লাইন বাই লাইন পড়ব। তো দেখো, এখানে টোটাল স্ট্যান্জা রয়েছে একটা, দুটো, তিন, চার, চারটে স্ট্যান্জা রয়েছে এবং পার স্ট্যান্জাতে চারটে করে লাইন, অর্থাৎ এক একটা স্ট্যান্জা এক একটা কোয়াট্রেন। এবং এখানে যে রাইম স্কিম হয়েছে সেটা হচ্ছে এ এ বি বি। তো আমরা সেই পোয়েমটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। অল ফর লাভ অর্থাৎ সব কিছুই ভালোবাসার জন্য। এখানে আমাদের পোয়েট লর্ড বায়রন ভালোবাসাকে একটা অনবদ্য স্থান দিয়েছেন। তো সেই অনবদ্য স্থানটা তিনি কিভাবে দিয়েছেন সেটাকে আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথম স্ট্যান্জা পড়তে শুরু করি। ও টক নট টু মি থেকে দো এভার সো প্লেন্টি। আমরা ফার্স্ট স্ট্যান্জা প্রথমে পড়ব। তাহলে প্রথম স্ট্যান্জাতে কি বলছেন তিনি? প্রথম লাইনেই বলছেন, ও টক নট টু মি অফ এ নেম গ্রেট ইন স্টোরি। অর্থাৎ আমাদের স্পিকার হচ্ছে একজন বায়রনিক হিরো। তো সেই বায়রনিক হিরো প্রথমেই রিডারের কাছে বা অডিয়েন্সের কাছে তার যে কথা সেই কথাটাকে তিনি শেয়ার করছেন। তিনি কি বলছেন? যে আমাকে ইতিহাসে যে সমস্ত বিখ্যাত লোকেরা রয়েছে তাদের নাম বলার দরকার নেই। ও টক নট টু মি অফ এ নেম গ্রেট ইন স্টোরি। স্টোরি মানে হিস্ট্রি। স্টোরি মানে এখানে হিস্ট্রির কথা বলা হচ্ছে। বলছি ইতিহাসে যে সমস্ত বিখ্যাত বিখ্যাত নাম রয়েছে সেই নাম হওয়ার কথা আমাকে বলো না। অর্থাৎ আমরা যদি বাংলায় বলি, বাংলায় বলতেই পারি যে ইতিহাসে বিখ্যাত নাম হওয়ার কথা আমাকে বলো না, আমি ইতিহাসের বিখ্যাত নাম শুনতে চাই না। তারপর তিনি কি বলছেন? নেক্সট লাইনে তিনি বোঝাচ্ছেন তার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তিনি প্রথমে বললেন যে তিনি ঐতিহাসিক যে ইতিহাসে যে সমস্ত বিখ্যাত নাম রয়েছে সেই সমস্ত বিখ্যাত লোকদের মতো তিনি হতে চান না। তার কাছে কোনটা বেশি ফেমাস তিনি তার পরের লাইনে সেটা বলছেন। দ্য ডেজ অফ আওয়ার ইউথ আর দ্য ডেজ অফ আওয়ার গ্লোরি। হচ্ছে আমাদের জীবনের যৌবনের দিনগুলোই সবচেয়ে বেশি গৌরবময় সময়। অর্থাৎ কবি বোঝাতে চাইছেন যে আমাদের যে ইউথ মানে আমাদের যে যৌবন, সেই যৌবনটাই হচ্ছে ইতিহাসের চেয়েও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন বাবা? কারণ দেখো, ইতিহাসে তো অনেক বড় বড় ফিগার রয়েছেন, কিন্তু ইতিহাসের যে সমস্ত বড় বড় ফিগারগুলো রয়েছেন তারা তাদের জায়গায় রয়েছেন। কিন্তু বায়রন এখানে বোঝাতে চাইছেন যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় থাকে, যে সময় আমরা ইউথ, যে সময় আমাদের শারীরিক ক্ষমতা থাকে, যে সময় আমরা সব কিছু করতে পারি, যে সময় আমরা ক্লান্ত হয়ে যায় না, আমরা অক্লান্তভাবে পরিশ্রম করতে পারি, আমরা যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারি, সেটা হচ্ছে ইউথ। সেই কারণে বায়রনের কাছে ডেজ অফ ইউথ অর্থাৎ যৌবনের সময়গুলো বা যৌবনের যে দিনগুলো সেগুলোই সবচেয়ে গৌরবময়, সেগুলোই সবচেয়ে বিখ্যাত, সেগুলোই সবচেয়ে প্রিয়। নেক্সট কি বলছেন তিনি? অ্যান্ড দ্য মিটল অ্যান্ড আইভি অফ সুইট 2 and 20। তিনি এখানে পার্টিকুলারলি একটা সময়কে মেনশন করছেন। তিনি কি বলছেন? যে আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় এই যে মিটল অ্যান্ড আইভি অফ সুইট, এটা মানে কি? এটা একটা ফ্রেজ।
মেটাল অ্যান্ড আইভি এটা একটা ফ্রেজ, মানে আমাদের জীবনে ফুলের মতো মধুরময় সময় হচ্ছে 22 বছর বয়স। দেখো এই 22 বছরটা এটা কবির কাছে মনে হচ্ছে 22 বছর মানে কবি পার্টিকুলারলি যে 22 বছরটাকেই বলছেন সেটা কিন্তু নয়। 22 হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। দেখো 22 বছর মানে সেই ছেলেটি বা সেই মেয়েটি তার অ্যাডাল্ট এজে রয়েছে, সে তার ইউথ এজে রয়েছে। তাহলে এই 22 বছরটাকে তিনি মার্ক করছেন, তিনি বলছেন এই যে 22 বছর বয়সে আমি রয়েছি, এই 22 বছর বয়সটায় আমার কাছে সবচেয়ে বেশি মধুরময়, সবচেয়ে বেশি সৌন্দর্যপূর্ণ এবং সবচেয়ে বেশি আনন্দপূর্ণ। আর ওর্থ অল ইয়োর লরেলস দো এভার সো প্লেন্টি। অর্থাৎ আমার কাছে 22 বছরটা অসংখ্য সম্মান এবং অসংখ্য পুরস্কারের চেয়েও বেশি মূল্যবান। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইলেন যে তোমরা যত লরেলস পেয়েছো, যত সম্মান পেয়েছো, এই লরেলস মানে হচ্ছে সম্মান, ইতিহাসে প্রদত্ত যে সমস্ত সম্মান, তাহলে যত সম্মান তোমরা পেয়েছো, ইতিহাস যত তোমাদের সম্মানিত করেছে, তার চেয়ে আমার কাছে প্লেন্টিফুল, আমার কাছে আনন্দময় গৌরবময় জিনিস হচ্ছে আমার এই ইউথফুল ডেজ, আমার এই 22 বছর বয়স। কারণ আমি এই সময় ইয়াং এবং এই সময়টাকেই আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? কারণ দেখো আমরা যদি ভালো করে দেখি, লর্ড বায়রনের জন্ম হচ্ছে 1788, তাই তো? 1788-তে তার জন্ম। আর কবিতাটা মোটামুটি লেখা হয়েছে, এটা আমরা 1819 লিখেছি, বাট কবি কবিতাটা মোটামুটি ওই 1810 থেকে 1819-এর মধ্যে লিখেছেন। তাহলে 1810-এ কিন্তু কবির বয়স ছিল 22 বছর। তাহলে টেক্সটে আমরা একটা রেফারেন্স পেয়ে যাই। আমি তোমাদের বুঝিয়েছিলাম যে এই কবিতা কিন্তু হিব্রু মেলোডিজের আন্ডারেও এই কবিতাটা পাবলিশড হয়েছিল। আর এখানে হিব্রু মেলোডিজ দেখো, এটা মোটামুটি 1815 নাগাদ পাবলিশড হয়েছিল, তাই তো? হিব্রু মেলোডিজ 1815 নাগাদ পাবলিশড হয়েছিল। তাহলে এই পোয়েমটা অনেক জায়গাতেই পাবলিশড হয়েছে। 1819-এ কবিতাটা পাবলিশড হয়েছে সিঙ্গলভাবে, সেই কারণে আমরা এই ডেটটাকে লিখেছি। আর এই কবিতাটা তিনি যখন লিখছেন, এই যে টাইমটা তিনি বলে দিয়েছেন, তখন তার 22 বছর বয়স। তাহলে আমরা এখানে দেখো 1788-তে দেখেছি বায়রনের জন্ম। তাহলে 1788-র সাথে যদি আমরা 22 যোগ করি, তাহলে আমরা কত পাই? মোটামুটি 1810 পাই। তাহলে আমরা বলতে পারি যে এই কবিতাটা লেখা হয়েছে 1810-এর পর, মানে 1810-এর আগে কিন্তু তিনি কবিতাটা লেখেননি। ওকে, তা তিনি বলছেন যে আমাকে ইতিহাসে যে সমস্ত বিখ্যাত মহান ব্যক্তিরা রয়েছে, তাদের যে নাম আত্মসম্মান রয়েছে, তার প্রয়োজন নেই। আমার কাছে আমার এই যৌবনের দিনগুলোই সবচেয়ে বেশি গ্লোরিয়াস, এগুলোই আমার কাছে মধুরময়, এগুলোই আমার কাছে সুন্দরময়, এগুলোই আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক। এই যে আমার 22 বছর বয়স, এই যে আমার যৌবনের সময়, এটা হচ্ছে এই পৃথিবীতে প্রদত্ত সমস্ত অসংখ্য যে সম্মান রয়েছে বা অসংখ্য যে পুরস্কার রয়েছে, সেই সম্মান ও পুরস্কারের চেয়েও বেশি মূল্যবান। তাহলে কবি তার ইউথফুল ডেজকে গুরুত্ব দিচ্ছেন কোথায় বাবা? এই ফার্স্ট স্ট্যাঞ্জাতে। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জা আমরা দেখতে পাচ্ছি কবি এখানে প্রেফার করছেন দ্য ইউথফুল ডেজ, অর্থাৎ তার যে যৌবনের সময়, সেই যৌবনের সময়টাকে। এবারে সেকেন্ড স্ট্যাঞ্জায় তিনি তার এই আইডিয়াটাকে আরো এলাবোরেট করছেন। কি করে এলাবোরেট করছেন দেখো, তিনি সেকেন্ড স্ট্যাঞ্জায় যেটা আমরা পড়বো, সেটা পড়লে আমরা বুঝতে পারবো যে তিনি আইডিয়াটাকে কিভাবে এলাবোরেট করছেন। তাহলে সেকেন্ড স্ট্যাঞ্জায় কি বলছেন? এখানে বলছেন, হোয়াট আর দ্য গার্ল্যান্ডস অ্যান্ড ক্রাউন্স টু দ্য ব্রো দ্যাট ইজ রিঙ্কলড। খুব সুন্দর কথা বলছে
যে বৃদ্ধ মানুষের কপালে ভাঁজ পড়ে গেছে, যে বৃদ্ধ মানুষের কপালে ভাঁজ পড়ে গেছে, তার কাছে এই সম্মান এবং এত যে রাজকীয় পুরস্কার বা রাজকীয় যে মুকুট, তার কি মূল্য রয়েছে। দেখো, আমাদের এই যে আমরা অনেক কিছু অ্যাচিভ করি, আমরা অনেক সম্মান, টাকা পয়সা, গয়না গাটি অ্যাচিভ করি, কিন্তু আমাদের যখন বয়স হয়ে যায়, রিঙ্কল মানে কি, শরীরের চামড়া ভাঁজ হয়ে যাওয়া, চামড়া জড়ো হয়ে যাওয়া, এটা কখন হয়? আমাদের ওল্ড এজে। তাহলে একজন মানুষ যখন ওল্ড এজে পৌঁছে যায়, তখন তার কাছে এই যে এত মুকুট, এত সম্মান, এগুলোর কি কোনো ভ্যালুয়েশন থাকে? আদৌ কি কোনো ভ্যালুয়েশন থাকে? না। তখন সেই লোকটা আফসোস করে যে আমি সময় পেয়েছিলাম, কিন্তু আমি জীবনটাকে উপভোগ করতে পারিনি। আমরা প্রত্যেকেই কি করি, যখন আমাদের কাছে ক্ষমতা থাকে, তখন আমরা ছুটে বেড়াই, দৌড়ে বেড়াই, আমরা জীবনটাকে উপভোগ করতে ভুলে যাই। আমরা হয়তো প্রচণ্ড টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সম্মান, পুরস্কার অর্জন করে নিই, কিন্তু এই যে পুরস্কার, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলোর কিন্তু কোনো ভ্যালুয়েশন থাকে না যখন আমরা বুড়ো হয়ে যাই। বুড়ো হয়ে গিয়ে আমাদের মনে হয় যে আমি সবই করলাম, জীবনটাকে বাঁচতে ভুলে গেলাম। কারণ জীবন একটাই, জীবন একটাই, তাকে যদি আমরা বাঁচতে ভুলে যাই, উপভোগ করতে ভুলে যাই, জীবন কিন্তু আমার কাছে আর ফেরত আসবে না। জীবন একবার চলে গেলে সে জীবন চলে গেল। তাহলে কবি ওই কারণে বলছেন যে এই যে কপালে ভাঁজ পড়ে গেছে যে বৃদ্ধ, সেই বৃদ্ধ মানুষের জন্য মুকুট ও সম্মানের কি মূল্য রয়েছে? তার কাছে কি কোনো মূল্য রয়েছে? নেই। কারণ সে ওগুলো নিয়ে আর কি করবে? কিছুদিন পর সে মারা যাবে, তাহলে সেগুলো নিয়ে তার আর কোনো কাজ নেই। সেই কারণে বলছে, ইট ইজ বাট অ্যাজ এ ডেড ফ্লাওয়ার উইথ মে ডিউ বেস্প্রিঙ্কলড। বলছে এগুলো কেমন? বলছে বৃদ্ধ মানুষের কাছে সম্মান ও মুকুটের ভ্যালুয়েশনটা কেমন? এগুলো ঠিক শিশিরে ভেজা মৃত ফুলের মতো। শিশিরে ভেজা যদি মৃত ফুল, একটা ফুল মনে করো মরে গেছে, শুকিয়ে গেছে, এবং মে মাসের শিশিরে সে ভিজে আছে, সেই ফুলটাকে কি দেখতে ভালো লাগবে? কখনোই না। কিন্তু যে ফুলটা মনে করো জীবন্ত রয়েছে, যে ফুলটা ফুটে রয়েছে গাছের ডালে, যেটা এখনো শুকিয়ে যায়নি, যেটা এখনো ইয়াং, সেই ফুলের ওপর যখন শিশির কণা পড়ে, সেই ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু একটা মৃত ফুলের ওপর শিশির কণা পড়লে সেই মৃত ফুলটার আর কোনো ভ্যালুয়েশন থাকে না। ঠিক সেই রকমই একটা বয়স্ক মানুষের কাছে তার ওই অর্জিত সম্মান বা পুরস্কার, সেই অর্জিত সম্মান বা পুরস্কারের কোনো ভ্যালুয়েশন নেই। যতদিন সে ইয়াং ছিল, হয়তো তার কাছে ওগুলোর ভ্যালুয়েশন ছিল, কিন্তু যখন সে বয়স্ক কালে পৌঁছে গেছে, তখন তার কাছে ওই সমস্ত কিছুর আর কোনো ভ্যালুয়েশন থাকে না। অর্থাৎ কবি বোঝাতে চাইছেন যে জীবনে শুধু সম্মান, অর্থ, ধন সম্পদ এগুলোই অর্জন করলে হবে না। জীবনে যখন তুমি ইয়ুথ রয়েছ, যখন তোমার কাছে ক্ষমতা রয়েছে, শারীরিক চাহিদা রয়েছে, তখন তোমাকে জীবনকে উপভোগ করতে হবে। যদি জীবনকে উপভোগ করতে না পারো, তাহলে আলটিমেটলি বয়সকালে গিয়ে তোমাকে আফসোস করতে হবে যে আমি যে সময়ে যেটা উপভোগ করার দরকার ছিল, সেটাকে সেই সময় উপভোগ করিনি। আর বয়স্ককালে গিয়ে আফসোস করে তো লাভ নেই, তখন আফসোস করলে কিছুই রিটার্ন আসবে না। নেক্সট তিনি কি বলছেন? নেক্সট তিনি বলছেন, দেন অ্যাওয়ে উইথ অল সাচ ফ্রম দ্য হেড দ্যাট ইজ
হরি। তাই তিনি বলছেন যে এই সমস্ত পাকা চুলের মাথা থেকে এবারে সম্মানগুলো সরিয়ে দাও। কারণ যাদের হরি হেড হয়ে গেছে, হরি মানে পাকা চুল, হেড দ্যাট ইজ হরি মানে পাকা চুলের মাথা, মানে বুড়ো বয়সে চুল পাকে। এখন অবশ্য চুল পাকার কোনো বয়স নেই, এখন অনেক ইয়াং ছেলেরও মানে ছেলেপুলের চুল পেকে যাচ্ছে, অনেক ইয়াং ছেলে অনেক ইয়াং মেয়ের দেখছি এখন চুল পেকে যাচ্ছে। এখন আমাদের যে ফুড হ্যাবিট, এই ফুড হ্যাবিটগুলোর জন্য এগুলো হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের অয়েলি খাবার খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, সেই কারণে আমাদের এখন চুল টুল পেকে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি চুল পাকা বলতে আমরা বয়স্ক কালটাকেই বুঝি, পাকা চুল মানে আমরা বয়স্ক কালটাকেই বুঝি। তাহলে কবি বলছেন এই যে একজন বুড়ো লোকের কাছে ওইসব সম্মানের তো কোনো আর গুরুত্ব নেই, তাই বলছে ওই বুড়োর কাছ থেকে সম্মানগুলো সরিয়ে নাও। ওই বুড়োর কাছে সম্মানগুলো রেখেও লাভ নেই, কারণ তার কাছে ওগুলোর আর কোনো ভ্যালুয়েশন নেই, সে আর কয়েকদিন পর মারা যাবে, তাই সেগুলোকে নিয়ে ভাবেও না। হোয়াট কেয়ার আই ফর দ্য রেডস দ্যাট ক্যান অনলি গিভ গ্লোরি। এই কারণে আমাদের কবি প্রশ্ন করছেন, বলছে যে সম্মান শুধু খ্যাতি দেবে, যে সম্মান শুধু খ্যাতি দেয়, তা নিয়ে আমি কি করব। কবি বলছেন যে শুধুই সম্মান অর্জন করে গেলাম সারা জীবন ধরে, সেটা নিয়ে আমি কি করব। আলটিমেটলি বুড়ো বয়সে সেগুলো আমার কাছে কোনো মূল্য থাকবে না, তখন আমাকে আফসোস করতে হবে। তিনি বলছেন যে সেই সমস্ত সম্মান নিয়ে আমি কি করব, যে সম্মান শুধুমাত্র খ্যাতি দিয়ে থাকে আমাকে। তাহলে কবি বোঝাতে চাইছেন যে ইউথফুল ডেজকে তুমি এনজয় করো, তুমি তোমার লাইফটাকে ফুল ফ্রিডমের সাথে উপভোগ করো। জীবনটা একবার, জীবনে ঘোরো, বন্ধু বান্ধবদের সাথে মেশো, ফ্যামিলির লোকদের সাথে আনন্দের সাথে কাটাও, বিভিন্ন জায়গা যাও, বিভিন্ন মানুষের সাথে মেশো, বিভিন্ন ভালো কাজ করো, অর্থাৎ তোমার যেগুলো করা প্রয়োজন সেগুলো তুমি করো। আর তুমি যদি সেটা না করে শুধু পুরস্কারের পেছনে দৌড়াও, শুধু খ্যাতির পেছনে দৌড়াও, তাহলে সেই খ্যাতি নিয়ে আলটিমেটলি তোমার কি হবে। হয়তো খ্যাতি তোমার কিছুদিন ভালো লাগবে, হয়তো খ্যাতি তোমার কিছুদিন ভালো লাগবে, তোমার মনে হবে লোকজন তোমাকে প্রত্যেকেই সম্মান করছে, কিন্তু তোমার চেয়ে যখন আরো একজন বেশি খ্যাতি অর্জন করে নেবে, তখন কিন্তু লোকে তোমাকে ভুলে তাকে সম্মান করতে শুরু করবে। বা তুমি যখন বয়স্ক হয়ে যাবে, তখন তোমার কাছে কিন্তু এই খ্যাতি ট্যাতির আর কোনো দাম নেই, তখন তুমি আফসোস করবে যে আমি জীবনটাকে উপভোগ করতেই ভুলে গেছি। তাহলে কবি সেই কারণে বলছে যে এই সম্মান যে শুধু আমাকে জীবনে খ্যাতি দেবে, এটা আমি কি করব, এই খ্যাতি নিয়ে আমার কোনো লাভ নেই, তাই না। এবারে দেখো থার্ড স্ট্যাঞ্জা, থার্ড স্ট্যাঞ্জায় তিনি কি করছেন, তিনি আবার কি বলছেন দেখো। তিনি প্রথমেই অ্যাপোস্ট্রফি ইউজ করছেন, ও ফেম, ফেমকে তিনি অ্যাপোস্ট্রফি ইউজ করছেন, অর্থাৎ অত্যন্ত প্যাশনের সাথে এবং ফিলিংসের সাথে তিনি ফেম, ফেম মানে কি খ্যাতি, সম্মান, এই খ্যাতিকে তিনি ডেকে উঠছেন। তাহলে এই যে কোনো একটা জিনিসকে, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, জড়বস্তু বা কোনো পার্সন বা কোনো কিছুকে আমরা যখন ফুল প্যাশনের সাথে ডেকে উঠি, তাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। তাহলে এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার হচ্ছে, ও ফেম ইফ আই এভার টুক ডিলাইট ইন দাই প্রেজেস। বলছে ওহে খ্যাতি, যদি কখনো তোমার প্রশংসায় আমি আনন্দ পেয়ে থাকি, ইট ওয়াজ লেস ফর দ্য সেক অফ দাই হাই সাউন্ডিং ফ্রেজেস। বলছে তবুও কিন্তু এই যে আনন্দটা আমি পেয়ে থাকবো, এটা কিসের জন্য, তোমার যে জাঁকজমকপূর্ণ কথাবার্তা, তার জন্যই পেয়ে থাকবো। তাহলে কবি বলছেন আমি হয়তো খ্যাতি অর্জন করলাম,
আমি তোমার দ্বারা খ্যাতি অর্জন করলাম, কিন্তু তোমার খ্যাতি অর্জন করার পর আমি হয়তো আমাকে লোকজন অনেক ভালো ভালো নামে অনেক জাঁকজমকপূর্ণ ডাকতে শুরু করলো, কিন্তু সেটাও আমার কাছে নগণ্য হয়ে যাবে। ইট ওয়াজ লেস। যদি আমি তোমার দ্বারা বিরাট কিছু অর্জন করলাম, আমি আনন্দিত হলাম, আমাকে লোকজন প্রচণ্ড মান সম্মান দিল, আমাকে প্রচণ্ড প্রশংসা করলো, কিন্তু সেটাও আমার কাছে কি হয়ে যাবে? লেস হয়ে যাবে। তোমার এই জাঁকজমকপূর্ণ যে ডাক, সেটাও আমার কাছে লেস হয়ে যাবে। কখন লেস হয়ে যাবে? Than to see the bright eyes of the dear one discover, she thought that I was not unworthy to love her. খুব সুন্দর কথা বলছে। আমি মনে করো প্রচণ্ড খ্যাতি পেলাম, আমাকে সমস্ত লোকজন বিরাট ভালো ভালো প্রশংসা করতে শুরু করলো, সবাই জাঁকজমকপূর্ণ কথা আমাকে বলতে শুরু করলো, কিন্তু যদি আমি দেখলাম যে আমার প্রিয় মানুষের চোখে যদি আমি খ্যাত না হতে পারলাম, আমার প্রিয় মানুষ যদি আমাকে ভালোবাসার যোগ্য মনে নাই করলো, তাহলে কিন্তু আমার ওই খ্যাতির কোনো দাম নেই। বলে দিচ্ছে যে আমি খ্যাতি অর্জন করলাম, কিন্তু আমি তাকিয়ে দেখলাম আমার প্রিয় মানুষের ওই প্রিয় চোখগুলোতে যে আমি তার জন্য আনর্দি, সে আমাকে ওই খ্যাতিতেও সে আমাকে ভালোবাসছে না, তখন আমার কাছে ওই খ্যাতির কোনো দাম নেই। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছেন যে লাভ ইজ গ্রেটার দ্যান নেম অ্যান্ড ফেম। নেম অ্যান্ড ফেমের চেয়ে ভালোবাসার গুরুত্ব কবির কাছে বেশি। ওই জন্য কবি বলে দিচ্ছেন যে আমি খ্যাতি অর্জন করলাম, আমাকে লোকজন প্রশংসা শুরু করলো, আমি বিরাট মান সম্মান পেলাম, চারিদিকে আমার নাম ডাক হয়ে গেল, ঠিকই আছে সবই, কিন্তু আমি যখন আমার প্রেমিকার কাছে গেলাম, আমি যখন আমার প্রেমিকার চোখে তাকিয়ে দেখলাম, আমি দেখলাম আমার সেই প্রেমিকার চোখে আমার জন্য ভালোবাসা নেই। হয়তো আমার প্রেমিকা আমাকে অযোগ্য মনে করছে এত খ্যাতি সত্ত্বেও, তখন কিন্তু আমার কাছে ওই এত খ্যাতি, এত যশ, এত মান সম্মান, এই সমস্ত কিছুরই কোনো ভ্যালুয়েশন থাকবে না। সব কিছুই আমার কাছে কিন্তু নগণ্য মনে হবে। নেক্সট কি বলছেন? 4 নাম্বার স্ট্যাঞ্জাতে, ফাইনাল স্ট্যাঞ্জায় তিনি কি বলছেন দেখো, There chiefly I sought thee, there only I found thee. Her glance was the best of the rays that surround thee. When it sparkled over aught that was bright in my story, I knew it was love and I felt it was glory. তাহলে কি বলছে? There chiefly I sought thee, there only I found thee. বলছে খ্যাতি, আমি তোমাকে যেখানে খুঁজেছি সেখানেই তাকে পেয়েছি। অর্থাৎ এই যে ফেম, এই ফেমকে আমি যেখানেই খুঁজেছি সেখানে আমি সেটা পেয়েছি, ঠিক আছে? কিন্তু হার গ্ল্যান্স ওয়াজ দ্য বেস্ট অফ দ্য রেস দ্যাট সারাউন্ড দি, কিন্তু আমার প্রেমিকার ওই স্নেহভরা দৃষ্টিগুলো ছিল আমার কাছে সমস্ত খ্যাতির আলোর চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ কবি খ্যাতি পাননি এটা নন, কবি যেখানে খুঁজেছেন খ্যাতি সেখানে তিনি পেয়েছেন, কিন্তু কবির কাছে তার প্রেমিকার যে গ্ল্যান্স, সেই গ্ল্যান্সটা ছিল বেস্ট, সেই গ্ল্যান্সটা ছিল বেস্ট, সেটাই তার কাছে সবচেয়ে বড় খ্যাতি। অন্যান্য যত খ্যাতি, যত নাম, যত আত্মসম্মান তিনি অর্জন করেছেন সেগুলো তার কাছে কিছুই নয়। তার কাছে তার প্রেমিকার চোখে খ্যাত হওয়াটাই মেন খ্যাত। অর্থাৎ তিনি যখন প্রেমিকার চোখে দেখেছেন ওই স্নেহভরা দৃষ্টি, তখন সেটা মনে হয় যে তার কাছে শ্রেষ্ঠ।
when it sparkled over all that was bright in my story. যখন আমার সাফল্য, অর্থাৎ আমি সাফল্য হলাম, আমার সাফল্য দেখে আমার প্রেমিকা প্রচণ্ড আনন্দে তার চোখগুলো ঝলমল করত, সেই যে মুহূর্তটা, সেটাই আমার কাছে বেস্ট। আই নিউ ইট ওয়াজ লাভ অ্যান্ড আই ফেল্ট ইট ওয়াজ গ্লোরি। তখন আমি বুঝতাম যে এটাই হচ্ছে ভালোবাসা, আর এটাই হচ্ছে সত্যিকারের গ্লোরি, সত্যিকারের গৌরব। অর্থাৎ কবি বোঝাতে চাইলেন যে আমি নাম, যশ সবই অর্জন করলাম, কিন্তু আমি যে মানুষগুলোকে ভালোবাসি বা যে মানুষটিকে ভালোবাসি, সেই মানুষটার চোখে যদি আমি খ্যাত হতে না পারলাম, তাহলে আমার এই যশ, আমার এই নাম, এই সবের কোনো কিছু গুরুত্ব নেই। সত্যিই তো, তুমি ভেবে দেখো, একটা মানুষ মনে করো প্রচণ্ড সম্মান অর্জন করেছে, সে প্রচুর পুরস্কার পেয়েছে, সে বিরাট বড় জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আলটিমেটলি সে যাকে ভালোবাসে, তার যে জীবন সঙ্গী, তার চোখেই সে কিন্তু ভালো হতে পারেনি। তাহলে তার ওই যে অত পুরস্কার, অত সম্মান, সেগুলোর কি কোনো ভ্যালুয়েশন থাকবে? উত্তর হচ্ছে না, থাকবে না। কারণ আমরা এই জীবনে কিসের জন্য বেঁচে আছি? আমরা বেঁচে রয়েছি আমাদের আশেপাশে যে সমস্ত মানুষগুলো রয়েছে, যাদেরকে আমরা ভালোবাসি, যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, আমাদের পরিবার পরিজন, তাদের চোখ চেয়ে আমরা বেঁচে আছি, যাদের মুখ চেয়ে আমরা বেঁচে আছি। কিন্তু মনে করো যদি আমাদের আত্মসম্মান, আমাদের মান সম্মান, আমাদের যে সমস্ত খ্যাতি, তাদের কাছে কোনো ভ্যালুয়েশন যদি না থাকে, তাহলে সেই খ্যাতিরও কিন্তু কোনো ভ্যালুয়েশন থাকে না। এই কারণেই কিন্তু কবি প্রথমে বলেছিলেন যে আমি ইতিহাসে খ্যাত হতে চাই না, আমি ইতিহাসে খ্যাত হতে চাই না, আমি খ্যাত হতে চাই কার কাছে? আমার প্রেমিকার চোখে, আমি যাকে ভালোবাসি তার চোখে। ইতিহাসে খ্যাত হয়ে কি লাভ? যদি আমি ইতিহাসে খ্যাত হলাম কিন্তু আমি আমার প্রিয় মানুষের চোখে খ্যাত হতে পারলাম না, তাহলে সারা জীবন আমার এটা আফসোস থেকে যাবে। আর যখন আমি বুড়ো হয়ে যাব, তখন তো আমার এই খ্যাতির কোনো দাম থাকবে না। এবার যদি মনে করো কেউ বুড়ো হলো, কিন্তু সে তার প্রিয় মানুষের কাছেও খ্যাত, প্রিয় মানুষের কাছেও সারা জীবন উজ্জ্বল হয়ে থাকলো, তখন কিন্তু তার ওই বুড়ো বয়সের দাম থাকবে। কিন্তু যদি কোনো মানুষ মনে করো সারা পৃথিবী জুড়ে খ্যাত, ইতিহাসে তার নাম বেরিয়ে গেছে, কিন্তু সে যাকে ভালোবাসে সেই মানুষটার কাছেই সে খ্যাত হতে পারলো না, সেই মানুষটাই তাকে পছন্দ করে না বা তার খ্যাতির গুরুত্ব দেয় না, তখন কিন্তু সেই লোকটার ওই খ্যাতি মনে হবে যে ধুর বাবা, আমি এত কিছু অর্জন করলাম, এগুলো বেকার। তাহলে দিস ইজ দ্য পোয়েম অল ফর লাভ। অ্যাকচুয়ালি বায়রন বোঝাতে চাইলেন যে লাভ হচ্ছে সবচেয়ে বড় গ্লোরিয়াস একটা বিষয়। আমরা যাকে ভালোবাসি বা আমাদের যাদের প্রতি ভালোবাসা আছে বা আমাদের যারা ভালোবাসে, সেই ভালোবাসার মানুষের চোখে আমি কতটা ভালো বা আমি কতটা খ্যাত বা কতটা গ্লোরিয়াস, সেটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেই কারণে তিনি লাভকে গুরুত্ব দিয়েছেন, আর কবিতার টাইটেল করেছেন অল ফর লাভ, অর্থাৎ সবকিছুই ভালোবাসার জন্য, তাই না? কারণ আমরা কবিতার যে মেইন থিমে বুঝেইছিলাম যে কবি এখানে কন্ট্রাস্ট করছেন কিসের সাথে? খ্যাতির সাথে, সম্মানের সাথে, ভালোবাসা, পাওয়ার অফ লাভ। এবং তিনি বোঝাতে চাইছেন যে লাভ তিনি তার ভালোবাসার মানুষের চোখে দেখেছেন, সেই লাভটা হচ্ছে হিস্টোরিক্যাল রেপুটেশন বা লরেলসের চেয়ে সবচেয়ে বেশি বিখ্যাত, ঐতিহাসিক মান সম্মান বা পুরস্কারের চেয়ে বেশি বিখ্যাত। লাভ হচ্ছে আমাদের জীবনের ট্রু গ্লোরি, লাভ ইজ দ্য ট্রু গ্লোরি অফ আওয়ার লাইফ, তাই না?
দেখো, পাবলিক ট্রায়াম্ফ হয়তো লাভ নেই। তুমি পাবলিকলি প্রচণ্ড ট্রায়াম্ফুল মানুষ, তোমাকে সারা লোকজন চেনে, কিন্তু তুমি যাদেরকে ভালোবাসো, তোমার যারা কাছের মানুষ, তারাই তোমাকে ভালোবাসে না, তাদের কাছে তুমি খ্যাত হতে পারোনি, তারা তোমাকে ঘৃণা করে, তাহলে কি তোমার ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। দ্যাটস ওয়াই তিনি বলছেন যে না, আমাকে ইতিহাসের গ্লোরি আমার দরকার নেই, কারণ সেই গ্লোরিগুলো তো সারা জীবন ভালো লাগবে না। আমার দরকার কি? আমার দরকার আমার প্রেমিকার চোখে, যদি আমি তার চোখে ভালো হতে পারি, অর্থাৎ আমি যাকে ভালোবাসি, আমার প্রিয় মানুষের কাছে যদি আমি খ্যাত হতে পারি, সেটাই হচ্ছে আসল ভালোবাসা, আর সেটাই হচ্ছে আসল গ্লোরি। তাহলে ভালোবাসাকে নিয়ে অনেক কবিতা আছে, তাই না? আমরা অনেক কবিতা ফার্স্ট সেমিস্টারেও পড়েছি। ফার্স্ট সেমিস্টারে আই লাভ দি পড়েছি, ইবি ব্রাউনিং এর হাউ ডু আই লাভ দি, আমি তোমায় কি কিভাবে ভালোবাসতে পারি। তারপর আমরা সনেট 116 উইলিয়াম শেক্সপিয়ারের কথাও বলেছি, লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স হোয়েন অল্টারেশন ফাইন্ডস, সেই ভালোবাসা ভালোবাসা নয় যে ভালোবাসা পরিবর্তনের সঙ্গী পেলে পরিবর্তিত হয়ে যায়। ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক, ভালোবাসা চিরস্থায়ী তার। তাহলে ভালোবাসাকে নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে ডেসক্রাইব করেছেন। তাহলে আমাদের বায়রন, তিনিও কিন্তু ভালোবাসাকে ডেসক্রাইব করলেন তার মতো করে। তিনি বোঝাতে চাইলেন যে লাভ ইজ দ্য আলটিমেট গ্লোরি অফ আওয়ার লাইফ, ইফ উই ডোন্ট হ্যাভ লাভ দেন দেয়ার ইজ নো ভ্যালুয়েশন ইন আওয়ার লাইফ। যদি আমাদের জীবনে ভালোবাসা না থাকে, বা ভালোবাসার মানুষের কাছে যদি আমি ভালো হতে না পারলাম, তাহলে আমার জীবনে কোনো ভ্যালুয়েশন নেই। বাইরন এটাই বোঝাতে চাইলেন। দ্যাটস ওয়াই এই পোয়েমের তিনি টাইটেল দিলেন অল ফর লাভ। ওকে, এই দেখো, তোমাদের এই 2 মার্কসগুলো এই পোয়েমের সাথে করে নেবে। পোয়েমের টেক্সটটা তো তোমরা পড়লে, আমি বুঝিয়ে দিলাম লাইন বাই লাইন। এবারে এই টেক্সটের সাথে যখন এই 2 মার্কসগুলো পড়ে নেবে, তখন তোমাদের এই পোয়েমটা কিন্তু টোটাল ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি মার্কিং করিয়ে দিচ্ছি, সেগুলোকে একটু ভালো করে পড়বে, তাহলে দেখবে খুব সুবিধা হবে। এই যেমন প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট, ও টক নট টু মি অফ এ নেম গ্রেট ইন স্টোরি, এটা পড়বে। নেক্সট, দ্য ডেজ অফ আওয়ার ইউথ আর দ্য ডেজ অফ আওয়ার গ্লোরি, এটা পড়বে। নেক্সট, অ্যান্ড দ্য মিটল অ্যান্ড আইভি অফ সুইট 2 and 20, অর্থাৎ কবি সমস্ত সৌন্দর্যের চেয়ে, সমস্ত আইভির চেয়ে, সমস্ত মিটলের চেয়ে 22 বছর বয়সটাকে যে গুরুত্ব দিচ্ছেন, মানে ইউথফুল ডেজটাকে গুরুত্ব দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট। আর পড়বে আর ইউথ আর ওর্থ অল ইউর লরেলস দো এভার সো প্লেন্টি, এটা ইম্পর্টেন্ট। নেক্সট পড়বে হোয়াট আর garlands and crowns to the brow that is wrinkled. Next পড়বে it is but as a dead flower. Next, then away with all such from the head that is hoary. তারপর what care I for breaths that can only give glory, মানে পরপর এই যে প্রশ্নগুলো রয়েছে, এই যে প্রথম দিকে যে 2 মার্কসগুলো দিয়েছি, এই 2 মার্কসগুলো কিন্তু সবগুলোই পড়তে হবে, ঠিক আছে? এই 9-এরটাও পড়তে হবে, 10-এরটাও পড়তে হবে, 11-টাও পড়তে হবে, তারপর 12, 13, অর্থাৎ এই যে প্রত্যেকটা লাইনকে ধরে ধরে এক্সপ্লেন করা আছে, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু পড়তে হবে, তাই না? 14 এটা পড়তে হবে, 15 এটা পড়তে হবে, 16 পড়তে হবে। তাহলে 1 থেকে 16 নম্বর প্রশ্নগুলো পড়ে নাও, 1 থেকে 16 নম্বর প্রশ্নগুলো পড়ে নাও। তারপর তুমি 17, 18 এগুলো না পড়লেও হবে, ঠিক আছে? 17, 18 না পড়লেও হবে, এই 18 নম্বরটা পড়ে নেবে, যেহেতু টাইটেলটা সম্পর্কে বলা রয়েছে। বাকি এগুলো পড়ার দরকার নেই, এই যে 19 পড়ার দরকার নেই, 20 পড়ার দরকার নেই। আমাদের এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে 16 অবধি।
বাকি এগুলো পড়ার দরকার নেই। আর মাঝখানে আমরা একটা 18 নাম্বার প্রশ্নটা পড়ে নিচ্ছি, কারণ এইগুলোতে আমরা কি করেছি, প্রত্যেকটা লাইনকে এক্সপ্লেন করে করে প্রশ্ন দেওয়া আছে। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে তো পার্টিকুলারলি যে কোনো একটা লাইন দিতেই পারে, একটা লাইন বা দুটো লাইন, এখান থেকে 5 মার্কসও আসতে পারে, 2 মার্কসও আসতে পারে। তাহলে এগুলো 2 মার্কসের জন্য দিয়েছি, 5 মার্কসের জন্য দেওয়া থাকবে। প্লাস এইগুলো যদি তুমি পড়ে রাখো, 5 মার্কসে তোমার এইগুলো লিখতে সাহায্য করবে। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো করে নেবে। তার সাথে আমি তো পুরো টেক্সটটা পড়িয়ে দিলাম। তার সাথে দেখো টেক্সটটা যখন পড়িয়েছি, তোমাদের টেক্সটের এই যে মেটেরিয়াল দিয়েছি, যেখানে বায়রন সম্পর্কে লেখা আছে, কবিতা সম্পর্কে লেখা আছে, সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, দেখো এইগুলোকেও একবার করে পড়ে নেবে। যদি কেউ ক্লাসগুলো ভালো করে করে নাও, আমার মনে হয় না যে তাকে এক্সট্রা করে আর নোট মুখস্থ করতে হবে, কারণ ক্লাসে আমি ইন ডিটেল আলোচনা করে দিই সব কিছুকে, একেবারেই রাইটার থেকে শুরু করে তার রাইটিং, সেই রাইটিংয়ের ব্যাকগ্রাউন্ড, এভরিথিং আমি আলোচনা করে দিচ্ছি। তাহলে যদি ক্লাসটা কেউ ভালো করে করে নাও, তার সাথে যদি অবজেক্টিভসগুলো অর্থাৎ 2 মার্কসের কোয়েশ্চেন্সগুলো কেউ ভালো করে নাও, তাহলে কিন্তু তোমাদের যে কোনো সেমিস্টার, এই 4th সেমিস্টার বলে নয়, যে কোনো সেমিস্টারে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা সেই সেমিস্টারটাকে ইজিলি তোমরা সেটাকে অ্যাচিভ করতে পারবে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। আজকে আমরা অল ফর লাভ পোয়েমটাকে টোটাল অ্যানালাইসিস করলাম এবং আমাদের ক্লাস এখানেই শেষ হলো।